দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবে শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে জেগে উঠল দুই নতুন সুপার পাওয়ার। একদিকে ছিল সোভিয়েত রাশিয়া আর অন্যদিকে আমেরিকা। একদিকে সমাজতন্ত্র আর অন্যদিকে পুঁজিবাদ। এই দুই বিপরীত ধারণাকে কেন্দ্র করে শুরু হয়ে গেল এক নতুন বিবাদ, যা ইতিহাসের পাতায় ঠান্ডা লড়াই নামে পরিচিত। আর এই ঠান্ডা লড়াইয়ে মহাশক্তিধর এই দুই দেশের শক্তি প্রদর্শনের নতুন ক্ষেত্র হয়ে উঠল মহাকাশ বা স্পেস। কে পারবে প্রথম মহাকাশের দখল নিতে, কে পারবে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে, তাই নিয়ে শুরু হয়ে গেল স্পেস রেস। সাল 1957। সোভিয়েত রাশিয়া চমকে দিল সারা পৃথিবীকে। স্পুটনিক নামের প্রথম কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠিয়ে তারা জানান দিল তাদের প্রযুক্তিগত দক্ষতার কথা। অপরদিকে আমেরিকাও পিছিয়ে থাকতে চাইছিল না, তারাও মহাকাশে পা রাখার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। এর পরের গুরুত্বপূর্ণ দিনটা ছিল 1961 সালের 12 এপ্রিল। সোভিয়েত ইউনিয়নের বৈকানুর কসমোড্রোম থেকে রকেটে করে মহাকাশে পাড়ি দিলেন ইউরি গাগারিন। সোভিয়েত রাশিয়া, এমনকি পৃথিবীর প্রথম মানুষ হিসাবে গাগারিনের কৃতিত্ব মানব সভ্যতার ইতিহাসে সাফল্যের এক নতুন পালক জুড়ল। মহাকাশে পৌঁছানো প্রথম মানুষ হিসেবে ইউরি গাগারিন স্থান করে নিলেন ইতিহাসের পাতায়। কিন্তু কেমন ছিল গাগারিনের জীবন, কেমনই বা ছিল তার মহাকাশে যাত্রার প্রতিটা পদক্ষেপ? আসুন আজ এই পর্বে আমরা জেনে নেব সেই কথা। ইউরি আলেক্সেভিচ গাগারিনের জন্ম 1934 সালের 9 মার্চ পূর্বতন সোভিয়েত ইউনিয়নের স্মলেন্স্ক প্রদেশে ক্লুশিনো গ্রামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৃষক পরিবারে বেড়ে ওঠা ইউরি ছিলেন 4 সন্তানের মধ্যে তৃতীয়। 1950 সালে মাত্র 16 বছর বয়সে ইউরি মস্কো শহরের কাছে এক ইস্পাত কারখানায় যোগ দেন। এরপর 1951 সালে স্যারাটভ প্রদেশের শিল্প প্রযুক্তিগত বিদ্যালয়ে যোগ দিলেন, যেখানে গাগারিনের শিক্ষার বিষয় ছিল ট্রাক্টর, আর একই সাথে চলছিল সোভিয়েত বিমান ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেওয়া। এরপরের সাল 1955, গাগারিন ওরেনবার্গ প্রদেশের উচ্চ সামরিক বিমান চালনা বিদ্যালয়ের প্রশিক্ষণের জন্য যোগ দিলেন। শুরুতে তার প্রশিক্ষণ হচ্ছিল ইয়াক 18 মডেলের বিমান চালানোর। পরবর্তীকালে গাগারিন মিগ-15 বিমান চালানোর প্রশিক্ষণ সমেত স্নাতক হলেন। সাল 1957, গাগারিন সোভিয়েত বিমান বাহিনীতে লেফটেন্যান্ট পদে নিয়োগ পেলেন। তার নিয়োগ হল নরওয়ের সীমান্তের কাছে পেচেঙ্গা এয়ারবেসে। এর মাঝে ঘটে গেল আরেকটি ঘটনা, যা গাগারিনের জীবনে নতুন মোড় এনে দিল। 1959 সালে সোভিয়েত ইউনিয়ন মহাকাশে পাঠালো লুনা 3 নামে আরেকটি মহাকাশযানকে, যা তুলে আনলো চাঁদের অপর পৃষ্ঠের ছবি। উৎসাহিত হয়ে গাগারিন আবেদন করলেন সোভিয়েত মহাকাশ কর্মসূচিতে যোগদানের জন্য। প্রশিক্ষণ পর্বের শুরু। বায়ুসেনার থেকে যে 154 জনকে বাছাই করা হয়েছিল, তাদের মধ্যে থেকে গাগারিন সমেত 29 জন মেডিকেল টেস্টে পাশ করলেন। এদের মধ্যে প্রথম 12 জনের মধ্যে ছিলেন গাগারিন। গাগারিনকে মহাকাশ যাত্রার জন্য নির্বাচিত করার আগে তাকে কঠোর শারীরিক, মানসিক ও চিকিৎসাগত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এরপর 1960 সালে খোদিঙ্কা বিমানঘাঁটিতে প্রশিক্ষণ শুরু হলো। এই প্রশিক্ষণ চলাকালীন গাগারিন ভ্যানগার্ড 6 নামক গ্রুপে নির্বাচিত হলেন। তারা ছিলেন 6 জন প্রশিক্ষণ প্রার্থী, যাদের মধ্যে থেকে মহাকাশে পাঠানোর জন্য প্রথম মহাকাশচারীকে নির্বাচন করা হবে। এই কঠোর প্রশিক্ষণের মাধ্যমে গাগারিন মহাকাশ অভিযানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হন এবং শেষ পর্যন্ত ভস্তক 1 মিশনের জন্য নির্বাচিত হন। মহাকাশে যাত্রা। এরপর এলো সেই দিন, 1961 সালের 12 এপ্রিল। আন্তর্জাতিক সময় সকাল 6:07 ভস্তক 1 রকেটে করে গাগারিন পাড়ি দিলেন মহাকাশের উদ্দেশ্যে। উৎক্ষেপণের সময় গাগারিনের বিদায় সম্ভাষণ পোয়ে খালি হয়ে উঠল পরবর্তীকালে পূর্ব ব্লকের এক জনপ্রিয় অভিব্যক্তি, যাকে মহাকাশ যুগের সূচনার প্রতীক হিসেবেও ধরা হয়। এরপর গাগারিনকে নিয়ে মহাকাশযানটি 108 মিনিট ধরে পৃথিবীর কক্ষপথে আবর্তন করার পর পৃথিবীতে ফিরে আসে। প্রায় 7000 মিটার বা 23,000 ফুট উচ্চতায় পরিকল্পনা অনুযায়ী গাগারিন অবতরণরত ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন
এবং একটি প্যারাসুট ব্যবহার করে স্যারাটভ প্রদেশের এঙ্গেলস শহরের কাছে একটি মাঠে অবতরণ করেন। গাগারিনকে আন্তর্জাতিকভাবে প্রথম মহাকাশচারী এবং পৃথিবীকে কক্ষপথে প্রদক্ষিণ করা প্রথম মানব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন সংবাদপত্র যেমন রাশিয়ার প্রাভদা, আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমস, ফ্রান্সের লে মোদ এবং ইংল্যান্ডের দ্য টাইমস এই খবরটি মহাকাশ যাত্রার বিস্তারিত বিবরণ সমেত প্রকাশ করে। গাগারিনের মহাকাশ যাত্রা সোভিয়েত মহাকাশ কর্মসূচির এক বিশাল সাফল্য ছিল। তিনি সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ব্লকের জাতীয় নায়ক হয়ে ওঠেন এবং একই সঙ্গে বিশ্বব্যাপী খ্যাতিও অর্জন করেন। তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ তাকে হিরো অফ সোভিয়েত ইউনিয়ন উপাধিতে ভূষিত করলেন। এছাড়াও তাকে লেনিন অর্ডার, সোভিয়েত ইউনিয়নের মেরিটেড মাস্টার্স অফ স্পোর্টস এবং সোভিয়েত ইউনিয়নের প্রথম পাইলট কসমোনট উপাধিতে ভূষিত করা হয়। ভস্তক 1 মিশনের সাফল্যের পর গাগারিনের জনপ্রিয়তার কারণে তার বিদেশ ভ্রমণ শুরু হয়। গাগারিন প্রথমেই গেলেন চেকোস্লোভাকিয়ায়, বুলগেরিয়া ও ফিনল্যান্ডে। সেখান থেকে গেলেন ইউনাইটেড কিংডমে। ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যে সফর করাকালীন গাগারিন যান লন্ডন ও ম্যানচেস্টার শহরে। এরপর গাগারিন গেলেন পোল্যান্ডের ওয়ারশ শহরে। পোল্যান্ড সফর শেষে 1961 সালের 11 জুলাই গাগারিন পা রাখলেন ভারতের মাটিতে। দেখা করলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে। গেলেন দিল্লির বিজ্ঞান ভবনে। তার এরপরের গন্তব্য ছিল কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি এবং সেখান থেকে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ হয়ে গাগারিনের ভারত যাত্রা শেষ হয়। তার ভ্রমণের সময় গাগারিন মহাকাশ অনুসন্ধানের একটি বিশ্বব্যাপী প্রতীক হিসেবে সম্মানিত হন, যা সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছিল। অপরদিকে তার জনপ্রিয়তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি গাগারিনের সফরের উপরে নিষেধাজ্ঞা জারি করেন। তার ভারত সফর শেষে গাগারিন পা রাখেন শ্রীলঙ্কায়। সেখান থেকে আফগানিস্তান হয়ে তিনি রওনা হন লাতিন আমেরিকার দেশগুলোতে। প্রথমেই গেলেন ব্রাজিলে, সেখান থেকে গেলেন কিউবা। কিউবা দেশটি এই সময় কূটনৈতিক সম্পর্কের দিক থেকে সোভিয়েত ইউনিয়নের খুব কাছের ছিল। কিউবার একনায়ক পিদেল কাস্ত্রোর সাথে গাগারিনের এক বন্ধুত্বপূর্ণ রসায়ন তৈরি হয়। এছাড়াও দেখা হলো কিউবার বিখ্যাত বিপ্লবী চে গুয়েভারার সাথেও। কিউবা ভ্রমণ শেষে গাগারিন গেলেন মেক্সিকো, কানাডা, আইসল্যান্ড এবং সেখান থেকে হাঙ্গেরি ও ফ্রান্সে। তার আন্তরিক ব্যক্তিত্ব এবং বিনয়ী স্বভাবের জন্য যেখানেই গিয়েছেন সেখানেই মানুষের হৃদয় জয় করেছেন গাগারিন। এরপর 1965 সালে প্যারিস এয়ার শো চলাকালীন ইউরি গাগারিনের সাথে 2 মার্কিন মহাকাশচারী এড হোয়াইট এবং জেমস ম্যাকডেভিটের সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ ছিল সোভিয়েত আমেরিকান মহাকাশ প্রতিযোগিতার বা স্পেস রেসের মধ্যে এক বিরল সৌহার্দ্যের মুহূর্ত। এরপর এলো সেই দিন 1968 সালের 27শে মার্চ। মস্কোর 130 কিলোমিটার উত্তর পূর্বের চাকলোভস্কি এয়ারবেস থেকে মিগ-15 বিমান নিয়ে উড়লেন গাগারিন। তার এই উড়ানের জন্য নির্ধারিত সময় ছিল 20 মিনিট, কিন্তু উড়ান শুরুর কয়েক মিনিটের মধ্যেই তার বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল কিরজাচ শহরের কাছে। ঘটনাস্থলেই মারা গেলেন গাগারিন ও তার সাথে থাকা বিমান প্রশিক্ষক ভ্লাদিমির সেরিওগিন। গাগারিন ও সেরিওগিনের অস্থি ক্রেমলিনের দেওয়ালে সমাহিত করা হলো পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সাথে। তার কৃতিত্ব তাকে বিশ্বব্যাপী একটি প্রতীক করে তুলেছিল এবং তার সম্মানে রাশিয়া ও বিশ্বের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভ ও মূর্তি নির্মাণ করা হয়েছে। তার জন্মস্থান, যা আগে গজাতস্ক নামে পরিচিত ছিল, 1968 সালে তার সম্মানে গাগারিন সিটির নামে পুনর্নামকরণ করা হয়। গাগারিনকে শ্রদ্ধা জানানোর সবচেয়ে বিশাল স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি হল মস্কোর গাগারিন স্কোয়ারে অবস্থিত ইউরি গাগারিন স্মৃতিস্তম্ভ। 42.5 মিটার উচ্চতার এই টাইটেনিয়াম মূর্তি তার মহাকাশ যাত্রার প্রতীক। স্টার সিটিতে অবস্থিত ইউরি গাগারিন কসমোনট প্রশিক্ষণ কেন্দ্র আজও মহাকাশচারীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। মস্কোর ক্রেমলিনের প্রাচীরের কাছে গাগারিনের শেষ বিশ্রামস্থল শ্রদ্ধার সাথে সংরক্ষিত হয়েছে,
যেখানে অন্যান্য সোভিয়েত নায়কদেরও কবর দেওয়া হয়েছে। স্যারাটভ প্রদেশে একটি স্মৃতিস্তম্ভের মাধ্যমে চিহ্নিত করে রাখা আছে সেই নির্দিষ্ট স্থান যেখানে গাগারিনের ক্যাপসুল তার ঐতিহাসিক মহাকাশযাত্রার পর অবতরণ করেছিল। গাগারিনের যাত্রায় কাজাখস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বৈকানুর কসমোড্রোম ছিল ভস্তক 1 রকেটের উৎক্ষেপণ স্থান এবং আজও সেখানে ঐতিহাসিক এই ঘটনার স্মরণে বিভিন্ন স্মৃতিস্তম্ভ রয়েছে। লন্ডনে 2011 সালে ইউরি গাগারিনের একটি মূর্তি উন্মোচিত হয় যা তার মহাকাশযাত্রার 50তম বার্ষিকী স্মরণ করেছিল। তার অপরাজেয় আত্মবিশ্বাস আর সেই বিখ্যাত উজ্জ্বল হাসি আজও অনুপ্রেরণা জুগিয়ে চলেছে এবং মহাকাশ অনুসন্ধানের সীমাহীন সম্ভাবনার প্রতীক হয়ে রয়েছে।